লোডশেডিংয়ে নাজেহাল গ্রামের মানুষ, বন্ধ কলকারখানার উৎপাদন, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা, জমিতে সেচ দিতে না পেরে বিপাকে খুলনা অঞ্চলের কৃষক। সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ নিয়েও শুরুতেই হোঁচট। ওজোপা ডিকর সৌর প্যানেল বসানোর শর্ত পূরণ করছে না খুলনার বেশিরভাগ ভবন, বাস্তবায়নে প্রণোদনার পরামর্শ। হেলে দূরে চলছে যানবাহন, খানাখন্দে ভরা 6টি সড়ক মরণ ফাঁদে পরিণত। খুলনা নগরীতে ভোগান্তি চরমে, সমন্বিত পরিকল্পনায় সমস্যা সমাধানের আশ্বাস। এবং অতিবৃষ্টিতে ফলন বিপর্যয়, যশোরে গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের 90% নষ্ট হয়েছে, পচে গেছে চারাও। দিশেহারা চাষি, ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ কৃষি বিভাগের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ কারখানার উৎপাদন, বেকার বসে আছেন শ্রমিকরা, জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত। অপরদিকে গ্যাসের সংকটে বিপাকে পরিবহন শ্রমিকরা। মেহেরপুরে লোডশেডিংয়ের লোকসানে পড়তে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। বিপাকে পড়েছেন দিনমজুররাও। কারখানা বন্ধ হওয়ায় অলস বসে আছেন শ্রমিকরা। স্থানীয়রা বলছেন, গেল এক সপ্তাহে দৈনিক 10 থেকে 12 ঘন্টা থাকে না বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে জেলার মোট চাহিদা 72 মেগাওয়াট, যেখানে মিলছে মাত্র 48%। গাড়ি নিয়ে যে বসি, সকাল থেকে চার্জ শেষ, এখন গাড়ি আর চালাতে পারছে না। 24 ঘন্টার ভেতরে মানে সর্বমোট মনে হয় 4 ঘন্টা থাকে কারেন্ট। রাত্রে 5 মিনিটে আসে, দেখা যাচ্ছে চলে গেল, আর মানে দেখা যাচ্ছে আর খোঁজই নেই সারা রাতের মধ্যে। একটা জমিতে পানি দেওয়ার পরে অর্ধেক জমিতে হচ্ছে, অর্ধেক জমি হচ্ছে না। আবার 15-1 ঘন্টা পর আসছে, সে পানি শুকিয়ে যাচ্ছে। এইভাবে বিদ্যুৎ না থাকলে আবাদ হবে, আবার রাত্রে একটু ঘুমাতে পারছেনি। সারা বাংলাদেশেই এই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। মেহেরপুরে আমার গতকালকে 10 তারিখ এবং 11 তারিখ আমার সর্বোচ্চ চাহিদা ছিল 9 মেগাওয়াট। এই 9 মেগাওয়াটের মধ্যে আমরা পাইছি 6 মেগাওয়াট। সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ নিয়েও শুরুতেই হোঁচট খেল ওজোপা ডিকর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় 1031টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সৌর প্যানেল বসিয়ে 55 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও বিনিয়োগকারীদের অনাগ্রহে বাতিল হয় উদ্যোগ। অন্যদিকে খুলনা শহরের নতুন ভবনে সৌর প্যানেল স্থাপনের শর্ত থাকলেও অধিকাংশ ছাদই খালি। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। প্রচণ্ড গরমে বিদ্যুৎ নেই, ক্লাসের মধ্যেই বই খাতা দিয়ে বাতাস করছে শিক্ষার্থীরা। অথচ এই ছাদে সৌর প্যানেল থাকলে সূর্যের আলো থেকেই মিলতে পারত বিদ্যুৎ। জ্বালানি সংকটে প্রতিনিয়ত দেশে বিদ্যুৎ উৎপাদন কমছে, বাড়ছে লোডশেডিং। শহর গ্রাম মিলিয়ে খুলনা অঞ্চলে প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে খুলনা বিভাগের 10 জেলা, বরিশালের 6 জেলা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় 1031টি প্রতিষ্ঠানে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নেয় ওজোপা ডিকর। গত নভেম্বরে দরপত্র আহ্বান করে প্রতি ইউনিটের উৎপাদন মূল্য ধরা হয় 7 টাকা 46 পয়সা। 5টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা দেয়নি কেউ। 6 দফা সময় বাড়িয়েও সাড়া না মেলায় ফেব্রুয়ারিতে বাতিল হয় দরপত্র। দরপত্র কেনা প্রতিষ্ঠানগুলোর দাবি, নির্ধারিত উৎপাদন মূল্য ও রক্ষণাবেক্ষণ ব্যয়ে প্রকল্পটি লাভজনক নয়। ব্যবসায়ীরা ফিজিবিলিটি স্টাডি করে দেখেছে যে এই প্রজেক্টটা লাভজনক নয় এবং এখানে বিনিয়োগ করার কোনো স্কোপ নাই, বিনিয়োগটা সেফ না। এই জন্য কেউ বারবার সময় বাড়িয়েও কেউ অংশগ্রহণ করে নাই। তবে নতুন করে এসব জেলায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগের কথা জানিয়েছে ওজোপা ডিকর। জাতীয় রূপটপের আওতায় যে উদ্যোগ ক্ষয়ের আওতায় যে টেন্ডারটা ছিল, এটা আমরা নতুনভাবে আবার দরপত্র আহ্বানের জন্য আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে বহুতল ভবনে সৌরবিদ্যুতের ব্যবস্থা রাখার শর্ত রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের, কিন্তু বাস্তবে অধিকাংশ ভবনের ছাদই খালি। কেডিএর দাবি শর্ত হলেও আইন না হলে বাধ্য করা যাচ্ছে না। তো যেহেতু এটা প্রাথমিক একটি পর্যায়ে, এখনও এটি আইন আকারে উপস্থাপন হয়নি। আইন যতক্ষণ পর্যন্ত আসলে না হবে ততক্ষণ পর্যন্ত ম্যান্ডেটরিলি আসলে এটা আমরা করতে পারছি না। বিশেষজ্ঞদের মতে জ্বালানি সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ছড়াতে প্রয়োজন ভর্তুকি, প্রণোদনা ও বিনিয়োগ বান্ধব নীতি। জার্মান, চায়না, আরও যেসব বড় বড় দেশ আছে যারা সোলার নিয়ে কাজ করে মেইনলি এবং যারা ইনভেস্ট করতে আগ্রহী, তাদেরকে আমাদের ইনভাইট করতে হবে। সরকারের নতুন পরিকল্পনায় 2030 সালের মধ্যে রুফটপ সোলার থেকে 3000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে।
খুলনা মহানগরের বহুতল এসব ভবনের ছাদে সৌর প্যানেল বসানো গেলে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা শহরের মোট চাহিদার অর্ধেকেরও বেশি। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর কার্যকর উদ্যোগ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ ও নগর পরিকল্পনা ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান। সরাসরি যাব আলোচনায়। জ্বালানি সংকটে খুলনা অঞ্চল সহ সারা দেশে যখন বিদ্যুৎ উৎপাদন কমে আসছে, তখন কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে খুলনার বিভিন্ন জেলায় সোলার প্যানেল বসানো এবং একই সঙ্গে কিন্তু খুলনা মহানগরের বিভিন্ন ছাদে সোলার প্যানেল বসানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কার্যকরভাবে সেই উদ্যোগগুলো সফল হচ্ছে না। কেন সফল হচ্ছে না সে বিষয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর আশিকুর রহমান। ডক্টর আশিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আমরা লোডশেডিং দেখছি, প্রায় লোডশেডিং হচ্ছে এবং এর কারণ হচ্ছে জ্বালানি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন কম করতে পারছি। সেই জায়গায় যে উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সেখানে ওজোপাডিগো, এখানকার যারা বিদ্যুৎ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, বিদ্যুৎ এছাড়া কেডিএ রয়েছে, অন্যান্য সংস্থাও রয়েছে, তারা বিভিন্ন উদ্যোগ নিলেও সেই উদ্যোগটা আমরা খুব একটা কার্যকর দেখছি না, সফল দেখছি না। আপনারা কি মনে করছেন, কেন হচ্ছে না? বাংলাদেশে আসলে গৃহস্থালী পর্যায়ে সোলারের ব্যবহারের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি রয়েছে তা হলো যে আমরা যারা ব্যবহারকারী, আমরা শুধু ব্যবহারকারী হিসাবে নিজেদেরকে বিবেচিত করতে চাই, নাকি আমরা উৎপাদনকারী হিসাবে নিজেদেরকে বিবেচিত করতে চাই। আপনি যদি শুধু ব্যবহারকারীর কথা বলেন, তাহলে কস্ট বেনিফিট অ্যানালাইসিসে যেই সোলার এনার্জি আমরা উৎপাদন করছি, সেই উৎপাদনের যে কস্টটা রয়েছে তার চাইতে বেনিফিট আমরা আসলে বেশি পাচ্ছি না। কেমন যে আপনি যখন দিনের বেলার চাইতে রাতের বেলাও আপনি বিদ্যুৎ ব্যবহার করতে চাবেন, তখন আপনি যে ব্যাটারি কিনছেন, সেই ব্যাটারির যে খরচ এবং সেই ব্যাটারির যে লংজিভিটি, এটি বিবেচনা করে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে তার চেয়ে ওই ব্যাটারি এবং ইনস্টলেশন খরচ অনেক বেশি হচ্ছে। সে কারণে গৃহস্থালী পর্যায়ে মানুষের আগ্রহ কম, এবং একটা মানুষ যখন ইনকাম ট্যাক্স দিচ্ছে, হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, বিদ্যুতের লাইন পাওয়ার জন্য খরচ করছে এবং বিভিন্ন ফিজ দিচ্ছে, তারপরে অ্যাডিশনাল কস্ট সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সে করতে আগ্রহী নয়। এজন্য আমাদের প্রয়োজন বেশ কিছু ক্রস সাবসিডি বা আরও কিছু অনুদান বা অনুপ্রেরণামূলক পরিকল্পনা, এবং এটাকে একটি সমন্বিত পরিকল্পনার অধীন নিয়ে আসতে হবে। শুধুমাত্র ব্যবহারকারীর উপর চাপিয়ে দিলে এটি কোনো সময় কার্যকর হবে না। আপনি যদি বলতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেসব প্রতিষ্ঠানের ছাদ ব্যবহারের সুযোগ থাকে, সেই জায়গাও আমরা দেখছি খুব একটা কার্যকর হচ্ছে না। এইটি নিয়ে আসলে কি বলবেন? এইখানে আমার কাছে মনে হচ্ছে যে বিদ্যুৎ ব্যবস্থাপনাটি সার্বিক নগর পরিকল্পনার সাথে সম্পর্কিত করা উচিত। যে আমি বিদ্যুৎ ব্যবহারকারী, পাশাপাশি আমি বিদ্যুৎ সরবরাহকারী, অর্থাৎ রিভার্স ফ্লোটা যখন আমি আবার এনশিওর করতে পারবো। ধরুন আমি হচ্ছে 20 কিলোওয়াট বিদ্যুতের আমার প্রতিদিন চাহিদা একটি বড় সরকারি প্রতিষ্ঠানের, আমি সোলার প্যানেল ইনস্টল করলাম, আমার অনেক খরচ হলো, আমি 24 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারলাম। বাকি 4 কিলোওয়াট যদি আমি ন্যাশনাল গ্রিডে রিভার্স ফ্লোর মাধ্যমে আমি দিতে না পারি, তাহলে কিন্তু ওই 4 কিলোওয়াটের আমার প্রয়োজনীয়তা বা উপযোগিতা কমে আসছে। তো সেই সব বিবেচনা নিয়ে আমাদের টোটাল ইলেকট্রিসিটি জেনারেশন সিস্টেমটা এবং ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ওইভাবে ডিজাইন করতে হবে যেন সেটা আমাদের বড় বড় যে স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলোকে সোলার এনার্জি উৎপাদনের জন্য আরও উপযোগী করে তোলে। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু তাদের শর্তে বলা আছে, নকশা অনুমোদনের, যে এটি রাখতে হবে, কিন্তু ব্যবহারকারীরা সেটি করছেন না। আপনি বলেছেন বিভিন্ন রকম লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশন আসলে দূর করার জন্য কি করা যেতে পারে? সেই লিমিটেশন দূর করার জন্য আপনি বিভিন্ন রকম ক্রস সাবসিডির ব্যবস্থা আপনাকে করতে হবে। প্রথমে যেই বিষয়টি আমাদের বিবেচনায় আনা উচিত, যে খুলনা ডেভেলপমেন্ট অথরিটি এই কথাটি বলছে, কিন্তু বছর শেষে আমরা হোল্ডিং ট্যাক্স দেই খুলনা সিটি কর্পোরেশনকে, আবার বিদ্যুতের জন্য আমরা বিল দিচ্ছি ওজোপাডিকোকে। তো আমি যদি ওজোপাডিকোর থেকে কোনো ধরনের ক্রস সাবসিডি না পাই, আমি যদি খুলনা সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্সের থেকে কোনো ক্রস সাবসিডি না পাই, তাহলে শুধুমাত্র আইনের প্রয়োগ রয়েছে, এ কারণে আমি নতুন করে আরেকটি খরচের মাধ্যমে সোলার প্যানেল ইনস্টল করব। সেই ক্ষেত্রে মানুষকে এখন যে অবস্থা রয়েছে, এই সংকটকে আরও বাড়তে পারে যদি এটা না করা যায়। সোলার এনার্জি একটি খুবই ভালো সমাধান, এবং আমরা বিভিন্ন উন্নত বিশ্বেও দেখেছি যে সোলার এনার্জি খুব ভালো মতো কাজ করছে, এবং গ্লোবালি এখন একটা ভালো উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়া।
তো বাংলাদেশেও আমি আশাবাদী সোলার এনার্জির ব্যাপারে, কিন্তু গতকালকেও রাষ্ট্রীয় পর্যায়ে যে কথাগুলো হয়েছে যে জ্বালানি সমস্যার সমাধান সম্ভব নয়, এটি পরিকল্পিতভাবে হওয়া উচিত এবং আমরা আশা করছি সোলার এনার্জি এই পরিকল্পনার একটি অংশ হবে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটা আসলে বলা হচ্ছে যে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা প্রয়োজন, অর্থাৎ সৌর বিদ্যুতে যেতে হলে সেই পরিকল্পনাটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং তার কার্যকর যে উদ্যোগ সেটি প্রয়োজন, তাহলে হয়তো যে সংকট রয়েছে সেটি অনেকখানি সমাধান করা ভবিষ্যতে সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল আলোচনার সবশেষ। খুলনা থেকে সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি। বিভাগীয় সময় আরও থাকছে। ঝিনাইদহে ইউনিয়ন পরিষদে ইন্টারনেটে ধীর গতি, জন্মনিবন্ধন ও নাগরিক সনদ সহ সরকারি সেবা পেতে ভোগান্তি চরমে, গতি বাড়াতে প্রকল্প হাতে নেয়ার দাবি। মহানগরীর মূল প্রবেশদ্বার ও সংযোগ সড়কগুলোর বেহাল দশা, দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। খানাখন্দে ভরা সড়কগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কর্তৃপক্ষের সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রতাকে দুষছেন নাগরিক সমাজ। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। ভাঙাচোরা সড়কে হেলেদুলে চলছে যানবাহন, ঝাঁকিতে নাজেহাল অবস্থা যাত্রীদের। এই চিত্র খুলনা নগরে প্রবেশের প্রতিটি প্রবেশ পথের। ভোগান্তি অনেকটা নিয়মে পরিণত হয়েছে। খুলনা মহানগরীতে প্রবেশের উল্লেখযোগ্য 6টি সড়ক রয়েছে। রূপসা সেতু থেকে শিপইয়ার্ড সড়ক, 0 পয়েন্ট থেকে গল্লামারি, সোনারাঙ্গা বাইপাস সড়ক, মোস্তফার মোড় থেকে রায়ের মহল হয়ে বয়রা বাজার, শহর বাইপাস থেকে বিশেষায়িত হাসপাতাল সংযোগ সড়ক এবং নির্মিতব্য নিরালা আবাসিক সড়ক। সড়কগুলোর খানাখন্দ ও গর্তগুলো এখন ডোবায় রূপ নিয়েছে। সমস্যা সমাধানে বছরের পর বছর ধরে নগরবাসী মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি, সড়কে ধান রোপণ, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন প্রতিবাদ অব্যাহত রাখলেও সমাধান না হয় সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বহীনতাকে দুষছেন এলাকাবাসী ও নাগরিক নেতারা। কোনো তরি তরকারি যাই কিছু হোক, মালামাল আমরা শহরে নিতে গেলে দ্বিগুণ 3 গুণ খরচ বাড়ে। গাড়ি তো থাক দূরের কথা, আটাও যাচ্ছে না, গাড়ি পড়ে যায়। এই গর্ত তো ধর মনে করেন আর 2-3 বছর আগেই এই রাস্তা এইভাবেই। আমাদের গাড়ি মনে করেন এই নিচে জায়গা গর্ত হলে গাড়িটা ভুটে পড়ে যাচ্ছে, যাত্রীর ক্ষতি হচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে। আমরা চাই খুব দ্রুত যেন এই রাস্তার দিকে সরকার নজর দেয়। জনগণ সহ আমরা যারা রয়েছি সকলেই নাগরিকরা খুলনা শহরের আসলেই খুবই অতিষ্ঠ অবস্থায় রয়েছে। তারা চেষ্টা করছেন এবং প্রশাসনের সাথে সার্বক্ষণিক কথাও বলছেন। প্রশাসন আশ্বস্ত করছেন তারা কাজগুলো করে দিবেন, কিন্তু কবে হবে এটি নির্দিষ্ট আকারে কেউ বলে দিতে পারছেন না। এসব সড়ক খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও খুলনা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো ঠিকাদারের গাফিলতি, জমি অধিগ্রহণ জটিলতা, অভ্যন্তরীণ সমন্বয়হীনতা সহ বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। আর সমন্বিত পরিকল্পনায় সমাধানের উদ্যোগের কথা জানান নগর প্রশাসক। 22 সালে আমরা জায়গাটি পেয়েছি, এই 3-4 বছরে আমরা কাজটি সম্পন্ন করতে পারি নাই। আমরা দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আশা করছি মিনিস্ট্রি থেকে চিঠি পাইলে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। খুলনা শহরে ঢোকার পথগুলোই তো খারাপ, এটি আমরা চেষ্টা করছি দ্রুত সময়। মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারে হস্তক্ষেপ করেছেন, দ্রুত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে। খুলনা মহানগরীতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে 3000-এর বেশি ভারী যানবাহন প্রবেশ করে ও বের হয়। ভাঙাচোরা এসব সড়কের দৈর্ঘ্য সব মিলিয়ে 16 কিলোমিটারের মতো। তবে বছরের পর বছর কাজ শেষ না করে এভাবেই ফেলে রাখায় দুর্বিষহ হয়ে উঠেছে নগরবাসীর জীবন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। কুষ্টিয়া চুয়াডাঙ্গা সংযোগ সড়কের কুষ্টিয়ার বটতৈল থেকে পোড়াদহ পর্যন্ত সড়কের বেহাল দশা। খানাখন্দে ভরা সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, চরম ভোগান্তিতে চলাচলকারীরা। দ্রুত টেন্ডারের মাধ্যমে মহাসড়কে সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে যানবাহন, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কুষ্টিয়া চুয়াডাঙ্গা মহাসড়কের চিত্র এটি। কুষ্টিয়ার এই সড়কে প্রায় 16 কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থানে রয়েছে ছোট বড় গর্ত। স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে পণ্য ও যাত্রী নিয়ে চলাচল করে হাজারো পরিবহন। ধীর গতিতে সৃষ্টি হয় যানজট, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে চলাচলকারীরা। ছোট ছোট গর্তের ভিতরে গাড়ি চাকা পড়লে মনে হয় যে গাড়ি উল্টায় যাবে, এমন একটা অবস্থা। তাও জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাস্তা চলাচল করছি। রাস্তার যে পরিবেশ, অনেক সময় হ্যাঙ্গার ভেঙে যাওয়া বা অনেক সময় অ্যাক্সেল ভেঙে যাওয়া, সাইডে পানি থাকে, অনেক সময় স্লিপ করে পড়ে যায়, অনেক ভোগান্তি। দুইটা একটা গাড়ি উল্টায় যাচ্ছে, মালের গাড়িগুলো ফাইসে যাচ্ছে, গাড়ি উঠতে পারছে না,
এবং আমরা এই রাস্তা দিয়ে ভাঙার কারণে রুগী নিয়ে যাইতে গেলে রুগী সহ গাড়ি অনেক সময় উল্টে যাচ্ছে। আমরা চাচ্ছি যে রাস্তার একটু দ্রুত ভালো হোক। দ্রুত টেন্ডারের মাধ্যমে সংস্কার কাজ শুরু করার কথা জানিয়েছে সড়ক বিভাগ। জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের সড়কটি রিজিড পেভমেন্ট সহ ড্রেন নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে একটি ডিপিপি প্রস্তুত করে আমরা ঢাকায় প্রেরণ করেছি। এই ডিপিপিটি যাচাই বাছাই সাপেক্ষে অনুমোদন হলে সেখানে বাস্তব কাজ হাতে নেওয়া হবে। কুষ্টিয়া সড়ক বিভাগের তথ্য মতে সড়কটি সর্বশেষ 2022 সালে সংস্কার করা হয়। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মাগুরায় আলম সাধু উল্টে চালক নিহত হয়েছেন। পুলিশ জানায় ঝিনাইদহ সদর থেকে রাতে মাগুরার সবজি নিয়ে বাড়ি ফিরছিল ওই চালক। পথে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের বাঁশতলা এলাকায় আলম সাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভাগীয় সময় আরও থাকছে। ভোমরা স্থলবন্দরে কমছে আমদানি রপ্তানি, নেই ওয়্যারহাউস ও ট্রাক টার্মিনাল। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর বাড়বে গতি, বলছে বন্দর কর্তৃপক্ষ। নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাসি পচা মিষ্টি বিক্রির জন্য মজুদ রাখার অপরাধে একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাঘাট মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাসি পচা মিষ্টি মজুদ রাখার অপরাধে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ইন্টারনেটের গতি কম হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন ইউনিয়ন পরিষদে ঝুলে আছে হাজারো সেবা প্রত্যাশীর বিভিন্ন কাজ। জন্ম নিবন্ধন, নাগরিক সনদ সহ বিভিন্ন সরকারি সেবা দিতে গিয়ে বিপাকে পড়েছেন কর্মকর্তারা। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। জেলা প্রশাসন বলছে গতি বাড়াতে ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে প্রকল্প। বাস্তবায়ন হলে বাড়বে সেবার মান। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। 2 বছরের বেশি সময় ধরে বন্ধ ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকার ইউনিয়ন পরিষদে দেওয়া ইন্টারনেট সার্ভিস। সম্প্রতি হাওরবর প্রকল্পের মাধ্যমে অন্য একটি প্রকল্পের ইন্টারনেট সরবরাহ করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বন্ধ। সরকারিভাবে দেয়া জেলার অন্য ইউনিয়ন পরিষদের অবস্থাও একই। ফাইবার নেটওয়ার্কিং সরঞ্জাম চালু থাকলেও ধীরগতির কারণে ব্যবহার হচ্ছে না ঠিকমতো, যে কারণে পরিষদে এসে অপেক্ষা করতে হয় সেবা প্রত্যাশীদের। জন্ম নিবন্ধন, ওয়ারিশ, মৃত্যু সনদ সহ বিভিন্ন সেবা নিতে লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। নেটের সমস্যা ঘুরেই যায়, কাজ করতে অনেক জনগণের ভোগান্তি। লাইন একেবারেই দুর্বল, 2 MBPS থেকে 3 MBPS এরকম। ইন্টারনেটের মাধ্যমে অফিসিয়াল যে জন্ম নিবন্ধন সার্ভার ওইটাতে লগ ইন হয় না। জন্ম নিবন্ধন করছি, করতে করতে নেট নেই, তো সেই ক্ষেত্রে খুবই কাজে ব্যাঘাত ঘটে। জেলা প্রশাসন বলছে ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে প্রকল্প। ইন্টারনেটের যে গতি সেটা বৃদ্ধির পদক্ষেপ নিচ্ছে এবং এই গতি বৃদ্ধির কারণে কিন্তু জনগণের সেবাটা আরো ভালো হবে। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে ঝিনাইদহের 67টি ইউনিয়ন পরিষদকে 2017 সালে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সরকারি নেটওয়ার্কের আওতায় আনা হয়। এর মধ্যে সদর উপজেলার 17টি ইউনিয়নে বিটিসিএল এবং অন্য 5টি উপজেলার 50টি ইউনিয়নে ইনফো সরকার 3য় পর্যায় প্রকল্পের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। পূর্ণাঙ্গ কাস্টমস হাউস হিসেবে ঘোষণার পরও বাণিজ্য সম্প্রসারণ হয়নি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। এখনও নির্মাণ হয়নি ওয়্যারহাউস ও ট্রাক টার্মিনাল এবং ভালো ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। এ কারণে দিন দিন আমদানি রফতানি কমে যাচ্ছে বলছেন ব্যবসায়ীরা। তবে বন্দর কর্তৃপক্ষের নেয়া উন্নয়ন প্রকল্পের পর বাণিজ্য ও রাজস্ব আয়ের গতি বাড়বে বলে বলছে কাস্টমস বিভাগ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য, সোহাগ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
1996 সালে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশন যাত্রা শুরু করে। 2002 সালে এই স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। তবে 2025 সালের অক্টোবর এই স্থলবন্দরকে পূর্ণাঙ্গ কাস্টমস হাউস হিসেবে ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কাস্টমস হাউস হিসেবে ঘোষণার পর স্থানীয়ভাবে সব শুল্কায়ন ও বাণিজ্য কার্যক্রম পরিচালনার পথ উন্মুক্ত হয়। তবে যে আশা স্থানীয় ব্যবসায়ীরা করেছিলেন তেমন কার্যক্রম এখনও শুরু হয়নি। তারা বলছেন, দিন দিন এই স্থলবন্দর দিয়ে বাণিজ্য কমছে। পাশাপাশি বন্দরটিতে নেই ওয়্যারহাউস ও ট্রাক টার্মিনাল এবং ভালো ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। খাবার কিনবো সে পয়সা নেই, এই যে একটা গাড়ি করবো, চা খাবো না পান খাবো না এসব করবো, তাই এতে কি চলবো আমরা বলে। গাড়ি ঢোকে না, আমাদেরও বিরাট ঋণ দেনা হয়ে যাতে হচ্ছে। অবকাঠামো উন্নয়ন হচ্ছে নাই, কাস্টম হাউস উন্নীত করলেও ব্যবসায়ীরা সেইভাবে কোনো সুফল পাচ্ছে না। অবশ্য বন্দর উন্নয়নে 19টি অবকাঠামো উন্নয়নের কাজ হাতে নিয়েছে কর্তৃপক্ষ। আর এসব উন্নয়নের পর বাণিজ্যের সঙ্গে রাজস্ব আয়ও বাড়বে বলছে কাস্টমস বিভাগ। বন্দর যদি এই অবকাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে পারে তাদের যেই অনগোয়িং প্রজেক্ট আছে সেটার মাধ্যমে, তাহলে এখানে আমদানি অবশ্যই বাড়বে এবং অ্যাট দ্য সেম টাইম রপ্তানিও বাড়বে। তো আমদানি বাড়ার মাধ্যমে এখানে রাজস্বের উপর ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট পড়বে। কর্তৃপক্ষের তথ্য মতে ভোমরা স্থলবন্দরে একসময় একদিনে সর্বোচ্চ 4 শতাধিক ট্রাকে আমদানি পণ্য ঢুকত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 150-তে। পাশাপাশি এই স্থলবন্দরে এখন পর্যন্ত কোনো অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সময় সংবাদ, সাতক্ষীরা। আরও একবার, গত 1.5 মাসের টানা বৃষ্টিতে ফলন বিপর্যয়ের মুখে পড়েছে দেশের বৃহত্তম সবজি উৎপাদনকারী জেলা যশোর। পটল, বেগুন, লাউ, পুঁইশাক সহ গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের প্রায় 90% নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম শীতকালীন সবজির চারা। এতে দিশেহারা অবস্থা এই অঞ্চলের চাষিদের। তবে কৃষি বিভাগ বলছে, চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মেধার তথ্যে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসলের ক্ষেতগুলোতে কেবল ক্ষতচিহ্ন, পচে নষ্ট হয়ে গেছে মাইলকে মাইল জমির সবজি। পটল, বেগুন, লাউ কিংবা বরবটি বাদ পড়েনি কোনোটি। টানা 1.5 মাসের অতিবৃষ্টি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে যশোরের কৃষকদের জন্য। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অধিকাংশ সবজির জমি। কৃষকদের দাবি, পচে গেছে মাঠে থাকা গ্রীষ্মকালীন সবজির 90%। প্রভাব পড়েছে আগাম শীতকালীন সবজি চাষাবাদেও। এতে করে কেবল কৃষকই ক্ষতির মুখে পড়ছেন না, বাজারে সবজি সরবরাহ কমে চড়া দামের আশঙ্কা তৈরি হচ্ছে। প্রচুর বৃষ্টির ফলে সবজি নষ্ট হয়ে গেছে। পটল আমি লাগাইছি, তাই 1 বিঘে তা 30-32 হাজার টাকা খরচ, তখন 1 টাকা নেবো। আমাদের সব তো মার খেয়ে গেছে, আমরা মাজা ভেঙে গেছে, আমরা কিভাবে করব? এর প্রভাবটা আগামীতে পড়বে এবং প্রচুর দাম হবে আর কি সবজির। তবে কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম। চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেটুকু ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করব কৃষকদের পরামর্শের মাধ্যমে এবং বিভিন্নভাবে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে যেভাবে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 12,550 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষাবাদ করা হয়েছে। এছাড়া 9,197 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, যশোর। বিভাগীয় সময়ে আরও একবার, পাটের ভালো ফলন হয়েছে চুয়াডাঙ্গায়। পাট কেটে জাগ দেয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পাট কাঠিরও চাহিদা রয়েছে বেশ। ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে জানায় কৃষি বিভাগ। মাহফুজ মামুনের তথ্য ও আনিসুর রহমানের ছবিতে রিপোর্ট। খেতে পরিপক্ক পাট গাছ, সেখান থেকে কেটে জাগ দিয়ে আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় পাটের ভালো ফলন হয়েছে। এমনকি আবাদ হয়েছে গত বছরের চেয়ে 735 হেক্টর বেশি জমিতে। কৃষকেরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় গাছ লম্বা ও সতেজ হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানিতে উন্মুক্ত জলাশয়গুলো ভরাট থাকায় জাগ দিতে সুবিধা মিলছে। বাজারে বর্তমানে পাটের সঙ্গে পাটকাঠিরও চাহিদা রয়েছে। 2 বিঘা 10 কাঠা ভুঁই পাট আছে, খরচা তুলনামূলক হিসাবে এবার কমই হয়েছে। পাটের ফলনও ভালো, পাট জাগ
একটা পানির অভাব নেই। গতবার 3500-3600 বেছিলাম, তার সেই লাভ দেখে এবারটা আমরা একটু বেশি করে বুনেছি, যা খরচ হবে তাতে অর্ধেক লাভ হবে। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় প্রতি হেক্টর জমিতে 2.8 মেট্রিক টন পাট উৎপাদন হবে। ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ভাইদের পাশে আছি, কৃষক ভাইদেরকে এই বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করি যে সামনে এই পাটের পরিসর আরও বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় পাট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 25,578 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 220 কোটি টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। লোডশেডিংয়ে নাজেহাল গ্রামের মানুষ, বন্ধ কলকারখানার উৎপাদন, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা, জমিতে সেচ দিতে না পেরে বিপাকে খুলনা অঞ্চলের কৃষক। সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ নিয়েও শুরুতেই হোঁচট ওজোপাডিকোর। সৌর প্যানেল বসানোর শর্ত পূরণ করছে না খুলনার বেশিরভাগ ভবন, বাস্তবায়নে প্রণোদনার পরামর্শ। এবং হেলে দুলে চলছে যানবাহন, খানাখন্দে ভরা 6টি সড়ক মরণ ফাঁদে পরিণত। খুলনা নগরীতে ভোগান্তির চরমে, সমন্বিত পরিকল্পনায় সমস্যা সমাধানের আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী বাহাদ ইসলাম ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।